বিরহ বীণার সুর, শেষ পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। কণ্ঠে আছি আমি আয়শা হোসেন। আমার চোখ দুটো বর্ষার দিনে প্রশান্ত পুকুরের মতো টলটলে জলে ভরে গেল। দুই চোখ ভর্তি অভিমান নিয়ে বললাম, তাহলে সব দোষ আমার? আমি কি কিছুই দেইনি তোমাকে? শুধু কষ্ট আর যন্ত্রণা দিয়েছি। এত নিষ্ঠুর ছিলাম আমি? বুকের গভীরে যেন কোনো অদৃশ্য হাত এক পাহাড় সমান ভার চাপিয়ে দিয়েছিল। শ্বাস টানতে গিয়ে বারবার দম আটকে আসছিল, যেন ফুসফুস দুটো সংকুচিত হয়ে পড়েছে। মস্তিষ্কের ভেতর সমস্ত চিন্তাভাবনা একসাথে তোলপাড় করতে করতে তৈমুর যা যা বলেছে সবই স্পষ্ট হয়ে উঠছিল চেতনার পর্দায়। কোনো রকম বিকৃতি বা ভুল ব্যাখ্যা ছাড়াই সবটুকু ছিল নিরেট সত্য, কোনো মিথ্যার আশ্রয় নেই। তাহলে এতদিন নিজেকে নির্দোষ ভেবেছিলাম কিভাবে? কেউই নিজের ভুল মুখের উপর শুনতে চায় না, আমিও না। অন্তরে একটা গুমড়ে থাকা রাগ চিরবির করে উঠেছিল। একই সাথে তৈমুর ভেজা চোখের দিকে তাকিয়ে মনটাও ডাল খেয়ে যাচ্ছিল। অনুশোচনায় কাটা হৃদয় খোঁচা দিয়ে বলছিল, তুইও তো দোষী, তুইও তো অপরাধ করেছিস। তৈমুর আমার চোখের জল দেখে অস্থির হয়ে কাছে এসে চোখের জল মুছে দিয়ে বলল, ভুল ভাবছ। যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছ সেটা শুধু রেয়ার না, এক্সট্রা অর্ডিনারি। এমন ভালোবাসা, এমন যত্ন হাজারে একজনও দিতে পারে না। তোমাকে পেয়ে আমি কতটা সৌভাগ্যবান তুমি জানো? আমার জন্য রাতে গিয়ে প্রথমবার রান্নাঘরে ঢুকে হাত পুড়িয়ে ফেলেছিলে, সেই দাগ এখনও রয়ে গেছে। আমাকে নিয়ে একটু খারাপ কথা বলায় নিজের মামার বাড়িতে 4 বছর পর্যন্ত যাওনি। শুধু আমাকে পাবার জন্য দিনের পর দিন নিজের বাবার সঙ্গে কথা বলনি। এসব কি করে ভুলে থাকি? তারপর করোনা মহামারীর সময় আমি হসপিটালে মৃত্যুর দোরগোড়ায়, যখন কেউ আমার পাশে দাঁড়াতে সাহস করনি, তুমি আমার পাশে দাঁড়ালে, আমার গায়ে হাত রাখলে, আমার সঙ্গে শুয়ে থাকলে। জানতে তুমিও ইনফেক্টেড হতে পারো, তবুও আমাকে একা হতে দাওনি। হাসপাতাল জুড়ে তোমার আর্তনাদ, তোমার চিৎকার আজও কানে বাজে। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভেতরের যোদ্ধাটাকে জাগিয়ে তুলেছিলে, তাই তো বেঁচে গিয়েছিলাম। তুমি রাগ করো, অভিমানে মুখ ফিরিয়ে নাও, কখনো কখনো দিনের পর দিন কথা বলো না, কিন্তু কখনো রান্না বন্ধ করনি। প্রতিদিন আমার পছন্দের খাবার বানিয়ে রেখেছ। জানো তো, আমার ক্ষুধা সহ্য হয় না। রাগ থাকলেও আমার যত্ন নিতে ভুলে যাওনি কখনো। কতজন পারে এমন মমতায় জড়িয়ে রাখতে? মানুষ ভুল করে অলকা, আমিও করেছি, তুমিও করো, কেউই নিখুঁত নয়। সেই ত্রুটিগুলোকে মেনে নিতে পারলেই সম্পর্ক গ্রো করে, প্রেম গভীর হয়। শুধু মাঝে মধ্যে নিজেদের আয়নায় তাকাতে হবে, একটু সংশোধন করে নিতে হবে, এটুকুই তো। আমি মুখ ফিরিয়ে নিলাম, গাল বেয়ে অশ্রু দ্বারা গড়িয়ে পড়তে লাগলো। আমার তাই ছিল, এই তিক্ত কঠিন সত্যটা মানতে পারছিলাম না, মুছে ফেলতে পারছিলাম না থাপ্পড়গুলোর অপমানজনক স্মৃতি। দগদগে ঘায়ের মতো সেই দৃশ্যগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। অন্যদিকে এত অন্যায় করেছি, তবুও তৈমুর আমার ভালোবাসার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ত্যাগের কথা স্মরণ রেখেছে। সেই ভাবনা থেকে একটা তীব্র ব্যর্থতা বোধ জন্মালো অন্তরে। এত একটা গভীর আত্মগ্লানি পেয়ে বসলো। ও পেরেছে, আমি কেন পারিনি ওর ভালো দিকগুলো মনে রাখতে, ওর প্রতিটি স্নেহ, প্রতিটি যত্ন? তাহলে কি ও বেশি ভালোবেসেছে, বেশি সহনশীল ছিল এই সম্পর্কে, বেশি পরিণত ছিল আমার চেয়ে? আর আমি কেবল ঝড় বইয়ে দিয়েছি, আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি সবটুকু, ধ্বংস করেছি আমাদের সাজানো গোছানো সংসার। অন্তরে একসাথে রাগ, জেদ, অভিমান, অহংকার আর অনুশোচনার তুমুল যুদ্ধ বেঁধে গেল। মাথা ঝিমঝিম করছিল, চারপাশে সব ঘুরে যাচ্ছিল, আবেগের উত্তাল সমুদ্রে হারিয়ে যাচ্ছিলাম। সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কোনটা ধরে রাখবো, কোনটা ছেড়ে দেব, কোনটাকে ক্ষমা করব আর কোনটাকে প্রতিরোধ করব। নিজের অজান্তেই পুরনো ক্ষতগুলোকে টেনে এনে বললাম, এত ভালোবাসো, তাহলে আমার গায়ে হাত তুললে কি করে? আর আমি বা কিভাবে ওরকম ভাষায় অপমান করলাম তোমাকে? আমরা আসলে একজন আরেকজনের অভ্যাস ছিলাম। প্রকৃত ভালোবাসা হয়তো আমাদের মধ্যে ছিলই না, নইলে এভাবে আমাদের সম্পর্কে দাগ লাগতো? লাগতো না। আমাদের সম্পর্কে কালি লেগে গেছে, দাগ হয়ে গেছে। তৈমুর ধীরে ধীরে সামনে এলো, হাঁটু গেড়ে বসে আমার কোমর জড়িয়ে ধরলো। কেঁপে উঠলাম আমি, পেটের ভেতর তীব্র এক অনুভূতির স্রোত গড়িয়ে গেল। ও ভগ্ন কণ্ঠে বলল, প্রতিদিন নিজেকে এই প্রশ্ন করেছি, কি করে আমি তোমাকে আঘাত করতে পারলাম, কি করে আমার হাত উঠতে পারলো তোমার গায়ে? সব অপরাধ আমার, সব অপরাধ আমার। তুমি যাই বলো,
যাই করো, আমার ধৈর্য ধরা উচিত ছিল। চেয়েছিলাম তুমি আমার ব্যথা বুঝো। চুপ থেকে অভিমান আর কষ্ট পুষেছি। নিজের ভেতরকার অনুভূতি খোলাসা করে বলা উচিত ছিল, বলিনি, নীরবে সহ্য করেছি। তারপর সেই দিনগুলোতে রাগে ফেটে পড়েছি। তুমি একা দোষী নও, বরং বেশি দোষটা আমারই। আমি অনুতপ্ত, অলকা। অনেক বড় শাস্তি পেয়েছি। এত কঠিন শাস্তি দিয়েছো যে কল্পনাতেও আনতে পারবো না এমন কিছু আর হোক। প্লিজ, আমরা আবার নতুন করে শুরু করি। আমার কান্নার বেগ আরও তীব্র হয়ে উঠল। এভাবে কেন নিজের ভুল স্বীকার করে নিচ্ছে ও? কেন এতটা নিজেকে ছোট করছে? তর্ক করুক, প্রতিরোধ করুক, এত মহৎ, এত উদার কে হতে বলেছে? নিজের ঘাড়ে সব অপরাধ নিয়ে? তাহলে কেন আমার ভুলগুলো এতক্ষণ বলল? ভেতরটা ফেটে যাচ্ছিল দুই রকম পরস্পর বিরোধী চিন্তায়। দীর্ঘদিন যে গভীর অভিমান পুষে রেখেছি, যে ক্ষোভ জমিয়ে রেখেছি, তা কি এত সহজে হাল ছেড়ে দিবে? নিজের অজান্তে ওর থেকে একটু সরে গেলাম। ও আমার দিকে হতাশ বিষণ্ণ চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। হয়তো ভাবছিল, এত কিছু বললাম, এত অনুনয় বিনয় করলাম, এত কাতরভাবে ক্ষমা চাইলাম, তবুও ওর হৃদয় গলল না। তবুও ওর মনে কোনো রকম নরম ভাব এলো না। সব কিছুই বুঝতে পারছিলাম। ওর প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি আমার কাছে স্পষ্ট ছিল। কিন্তু নিজের গড়ে তোলা অহংকারের দুর্গ ভেঙে ফেলতে পারছিলাম না। যে মানসিক প্রাচীর গড়ে উঠেছে আমাদের মধ্যে, যে দূরত্ব তৈরি হয়েছে, সেই প্রাচীর ভেঙে আগের মতো কাছে ফিরে যাওয়া এতটা সহজ নয়। চোখের জল মুখে শান্ত সুরে বললাম, আগের মতো কিছু নেই তৈমুর। 5 মাস 5 মাসে অনেক কিছু পাল্টে গেছে। পরিস্থিতি বদলেছে, আমিও বদলে গেছি, আমার মনও বদলেছে। ও অবাক চাহনি দিয়ে উঠে দাঁড়ালো, ফ্যাসফ্যাসে গলায় বলল, তুমি সত্যিই ভালো আছো আমাকে ছাড়া? কে যেন জোর গলায় বলল, আছি, তোমাকে ছাড়াই অভ্যস্ত হয়ে গেছি। ওর চোখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল, কণ্ঠটা খানিক ঝাঁঝালো হয়ে উঠল। তবে কেন এলে, কেন গেলে আমার ঘরে? আমি জবাব দিতে পারিনি। মনে হচ্ছিল হাজারটা শব্দ গলায় গিট বেঁধে আটকে আছে। তৈমুর তেড়ে এসে বলল, বলো কেন এসেছো? ডিভোর্স নিতে। কথাটা বলেই ওর চোখের দিকে তাকালাম। দেখতে পেলাম বিস্ময় ভরা চলচল চোখ দুটো। আমার বুকটা যন্ত্রণায় চিনচিন করে উঠল। তবুও হার মানলাম না। গর্বিত অহংকারী মানুষের সহজে নিজেকে দুর্বল প্রকাশ করে না। আমিও পারলাম না। কোনো কারণ ছাড়াই আমার অহংকার বোধ আরও বেড়ে গেল। স্বভাব পাল্টানোর মতো কঠিন আর কিছু না। বরফের পাহাড় গলানোর চেয়ে দুরূহ। ছোট থেকে বাবা মা আর কৈশোর থেকে তৈমুর আমার রাগ, জেদ, অহংকার বোধকে প্রশ্রয় দিয়ে এসেছে। লতানো গাছের মতো মুড়ে দিয়েছে আমার অহংকারকে। যে মাথা কখনো কারো সামনে ঝুঁকেনি, সে কি হঠাৎ করে নতজানু হয়ে যায়? অহংকার একদিনে গলে যায় না, যেমন হিমালয়ের বরফকে এক বিকেলে মরে না। তৈমুর 2 পা পিছিয়ে গিয়ে বলল, এখনো চাও? চোখ নামিয়ে সুটকেস তুলে নিয়ে বললাম, চাই, বলে চলে যাচ্ছিলাম। আমার ভেতরে তখন দুটি সত্তা মল্লযুদ্ধ করছিল। একটি চাইছিল ভেঙে গুড়িয়ে যেতে তৈমুরের বুকে, অন্যটি চাইছিল তৈমুর আরও আকুল হয়ে আমাকে চাক, তবেই আমার হৃদয় তৃপ্ত হবে। প্রকৃতপক্ষে চলে যাবার বাসনা যখন তৈমুর প্রথম জড়িয়ে ধরেছিল, তখনই স্নান হয়ে গিয়েছিল। আমি বরাবরই ছিলাম মোমবাতির শিখা, আর ও এক পশলা হাওয়া। দরজার কাছাকাছি পৌঁছাতে হঠাৎ তৈমুর বজ্রের মতো টেনে নিল আমাকে। ওর উন্মাদ বাহুজোড়া মুহূর্তে আবদ্ধ করে ফেলল আমার সারা অস্তিত্ব। পিঠ, কাঁধ, গলা, চোখ, মুখ, শরীরের প্রতিটি চৌখুপিতে আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগলো ওর পাগল পাড়া চুমুগুলো। প্রথমে আমি ছুটে পালাতে চাইলাম, বন্দি পাখির মতো ছটপট করলাম, কিন্তু শরীর ধীরে ধীরে আত্মসমর্পণের দিকে গলে যেতে লাগলো। মানসিক প্রতিরোধ যতই জোরালো হোক, শিরা উপশিরায় যে আবেগের রক্ত বইছে, সে তো তৈমুরেরই জন্য। মস্তিষ্ক অদম্য প্রতিরোধে গর্জে উঠছিল না, কিন্তু হৃদয় তীব্র প্রশান্তিতে ফিসফিস করে বলছিল, থেমে যা, এটাই সত্যি। একটা দাম্পত্যের মধ্যকার মনোমালিন্য যখন শেষ হওয়ার পথে থাকে, তখন তাদের অনুভূতি তীব্র বেগে ফেটে পড়ে। ঠিক তাই হচ্ছিল আমার সারা শরীর জুড়ে। রক্তের প্রতিটি কণা কাঁপছিল গভীর আবেগে, যখন প্রতিটি শিরা উপশিরা আমাকে সমর্পণ করে দিচ্ছিল, যখন প্রতিটি অংশ অজান্তে সাড়া দিচ্ছিল ওর স্পর্শে। ঠিক তখনই ও হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে পিছিয়ে দাঁড়ালো। চোখ নামিয়ে ফ্যাকাশে গলায় বলল, যাও, যেখানে যেতে চাও চলে যাও। আমি দাঁড়িয়ে রইলাম হতবাক হয়ে। ওর বলা শব্দগুলো আমার হৃদয়ে ধ্বংসস্তূপের মতো ধসে পড়ল। বুকের ভেতরটা খালি হয়ে গেল, চোখে আদার নেমে এলো।
মুখ থুবড়ে পড়ল ভেতরের সমস্ত প্রতিরোধ। তৈমুর মুখ ফিরিয়ে অন্যদিকে নিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম ও কাঁদছে। এক পা সামনে বাড়ালাম। মন চাইছিল ওর কাছে গিয়ে সমস্ত কিছু ভেঙে ফেলতে, কিন্তু অহংকার আর সেই চিরচেনা প্রতিরোধের দেয়াল আমাকে আমার পায়ে শিকল পরিয়ে দিল। নিজেকে ধরে রাখলাম। সুটকেসটা উঠিয়ে নিলাম হাতে। বেরিয়ে পড়লাম ভিলা থেকে। রিসর্টের নির্জন কোণে মুখ চেপে বসে কাঁদতে লাগলাম শিশুর মতো। বুক ফাটা আর্তনাদে ফেটে পড়লাম আমার কান্না। আমি বুঝতে পারছিলাম আমি আবার ওর প্রেমে পড়েছি। প্রেমের আগুনে পুড়ে যাচ্ছিল আমার হৃদয়। আমি ওর অপেক্ষার প্রেমে পড়েছি। আমি ওর ব্যাকুলতার প্রেমে পড়েছি। আমি ওর অজস্র চুমুর প্রেমে পড়েছি। প্রেমে প্রেমে ভেতরে থই থই আগুন জ্বলছে। সেই আগুনে আমার মন মস্তিষ্ক পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই আগুন একমাত্র তৈমুরই নেভাতে পারে। অথচ তৈমুর আমাকে চলে যেতে বলল। কিভাবে পারলো? আমার হৃদয়ে আবার জন্ম নিল নতুন অভিমান, যার আজ পুরনো সমস্ত যন্ত্রণাকেও ছাপিয়ে গেল। নারী জাতি বড়ই রহস্যময়। আমরা অভিমানের উপর আবার অভিমান করি। চাই কেউ আমাদের ভুল বুঝুক, শুধু যাতে অভিমান করার একটা সুযোগ পাই। আবার সেই মানুষটিই যেন ভুল ভেঙে অনুনয় করে বলে, থেমে যাও প্লিজ, থেকে যাও। আমিও তাই চাচ্ছিলাম। তৈমুর আর একবার ছুটে আসুক, আমাকে চাপড়ে ধরুক, বলুক তুমি কোথাও যাবে না। আমি থেকে যেতাম, ওর বুকেই ফিরে যেতাম, সহস্রবার সরি বলতাম, সব ভুলে গিয়ে সব ঠিক করে ফেলতাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, তাকিয়ে থাকলাম পেছনের পথের দিকে, কিন্তু তৈমুর এলো না। এটাই ওর ভালোবাসা? যে মানুষটা 5 মাস ধরে অপেক্ষা করেছে, সে 30 মিনিটের কথার সমস্ত অপেক্ষার মুহূর্ত মুছে দিল। কান্নায় বুক ভাসিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। 2 দিন পর ভারত ফিরে যাওয়ার আগাম টিকিট কাটা ছিল। এই 2 দিন কাটিয়ে দেওয়ার জন্য কক্সবাজারকে বেছে নিলাম। কিন্তু স্লিপার তো দূরের কথা, বিজনেস সিটও পেলাম না। অনিচ্ছা সত্ত্বেও একটা নন এসি সিটের টিকিট কাটতে হলো। বাস যখন চলতে শুরু করলো, কষ্টটা বাসের গতি অনুসরণ করে আরও বেড়ে যেতে শুরু করলো। সম্পর্কটা সত্যিই শেষ হয়ে গেল। আমি কেন ছুটে যেতে পারছি না? কি এমন অহংকার আমাকে টেনে রাখছে? নিজের উপরেই ঘৃণা হতে লাগলো। রাগে দুঃখে নিজের প্রতি যন্ত্রণায় কেঁদে ফেললাম। হেঁচকি উঠে গেল। পাশের সিটে বসা মহিলা একটু বয়স্ক, পরনে সাদা কালো ছাপার শাড়ি, অনবরত পান চিবোচ্ছেন আর চোখে আমাকে দেখছেন কৌতূহল নিয়ে। ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছিল গাঢ় লাল পানির রেখা। গাল বেয়ে নামতে নামতে থেমে যাচ্ছিল থুতনির নিচে এসে। মাঝে মাঝে জিভের আগা দিয়ে সে পানি ঢেলে দিচ্ছিলেন ভেতরে, আবার নতুন করে চিবোতে শুরু করছিলেন। চিবানোর শব্দটা মাথায় কেমন গুজি গুজি করে ভিড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি টিস্যু বের করে চোখের জল মুছলাম, জানালার দিকে মুখ ঘুরিয়ে নিলাম যেন কিছুই দেখতে না হয়। ফোনে নোটিফিকেশনের শব্দ বাজলো। অবচেতনভাবে ফোনটা হাতে তুলে চোখ রাখতে দেখি তৈমুরের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। তুমি চলে যাওয়ার পর সূর্য উঠেছে ঠিকই, কিন্তু তার আলো আমাকে স্পর্শ করেনি। সকাল হয়েছে, কিন্তু আমার ভেতরটা রাতের মতোই অন্ধকারই থেকে গেছে। চাঁদ উঠেছে আকাশে, কিন্তু তার মায়া আমার চোখে আর রূপ ছড়ায়নি। তুমি ছিলে না, তাই পাখির কুজন কানে গিয়ে ঠেকেনি। ফুল ফুটেছে, কিন্তু তার সৌরভ মনে পৌঁছায়নি। তুমি হারিয়ে যাওয়ার পর পৃথিবীর প্রতিটি ঋতু আমার জন্য নিষ্প্রাণ হয়ে পড়েছিল। শীত এসেছিল হাড় কাঁপানো শূন্যতা নিয়ে, আর বসন্ত বলেছিল অলকা নেই, তাই প্রেমও নেই। পড়তে পড়তে বুকের ভেতর কেমন হু হু করে উঠল, চোখ ঝাপসা হয়ে এলো। এমন সময় জানালার পাশে একটা তীব্র হর্ন বেজে উঠল। চমকে গিয়ে জানালার ওপারে তাকালাম। তৈমুর বাইক নিয়ে পিছু পিছু ছুটছে। হেলমেট পরেনি, এলোমেলো চুল, চোখে অস্থিরতা। আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমার থেকে তোমার মুক্তি নেই অলকানন্দা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ঠোঁট কেঁপে উঠল। মুখ চাপা দিয়ে কাঁদতে কাঁদতে হেসে ফেললাম। অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল বুক। হঠাৎ করেই মনে হলো পৃথিবী সুন্দর, আকাশ সুন্দর, এমনকি পাশে বসে থাকা পান চিবানো মহিলাটিও সুন্দর। আমি অনুভব করলাম আমি যতই না বেহায়া হয়েছি, তৈমুর তার চেয়েও কয়েক গুণ বেশি নির্লজ্জ হয়েছিল এই সম্পর্কে। আমরা ভাবি সম্পর্ক মানে নিট অ্যান্ড ক্লিন হবে, কোনো দাগ থাকবে না, কোনো তিক্ততা আসবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। দাম্পত্য মানে শুধু ভালো সময় ভাগাভাগি করা নয়, বিয়ে মানে প্রতিশ্রুতি, জীবনের শেষ অবধি একসাথে থাকার, ভালোবাসার, লড়াই করার। এই দীর্ঘ পথ চলার একঘেয়েমি আসবেই,
ভুল হবে, কথার আঘাত লাগবে, কখনো কখনো দুজনেই ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু যারা কিন্তু যারা ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে জানে, যারা অহংকারের দেয়াল ভেঙে বারবার ফিরে আসতে জানে, তারাই পারে সেই সম্পর্ক বাঁচাতে। আর যারা নিজের আমিতে আটকে থাকে, তারা কেবল একে অপরকে হারিয়ে ফেলে। আমরা বহুবার সম্পর্কের দাগ মুছে আবার নতুন করে লিখেছি আমাদের গল্প। চেষ্টাটা অবশ্য বেশিরভাগ সময় তৈমুরেরই ছিল। ওর ধৈর্য, ওর জেদ আর ওর ভালোবাসায় আমাদের সম্পর্কটা টিকিয়ে রেখেছে। অনেকেই বলে একটা সম্পর্কের ভার দুজনকে সমানভাবে নিতে হয়, কিন্তু আমার অভিজ্ঞতা বলে সব সম্পর্কেই একজন একটু বেশি দেয় আর একজন একটু বেশিই ভাঙে, আবার একটু বেশিও জোরে। আমাদের গল্পে সেই মানুষটা ছিল তৈমুর। ও বুঝেছিল, ও বুঝিয়েছিল ভালোবাসা মানে সমান সমান নয়, ভালোবাসা মানে প্রতিযোগিতা নয়, যে কে বেশি দিল কে কম দিল তার হিসাব করতে হবে। ভালোবাসা আসলে এক রকমের টান, যেখানে হিসাব করে রাখলে প্রেমটা শুকিয়ে যায়। তোদের সম্পর্কে না হয় তুইই বেশি দিবি। কথা শেষ করেই হাসলো অলকানন্দা, তার একমাত্র মেয়ে রূপকথা। মায়ের গলা জড়িয়ে ধরল। বাবা বেস্ট, আমি কি বাবার মতো হতে পারবো? অলকানন্দা মেয়ের কপালে চুমু দিয়ে বলল, কেন পারবি না? তুই তো তোর বাবারই মেয়ে, শুধু বুঝে চলবি কোনটা ক্ষমা করা যায় কোনটা ক্ষমা করা যায় না। রূপকথা মায়ের কোলে মাথা রেখে জিজ্ঞেস করলো, বাবা কি আর তোমার গায়ে হাত তুলেছিল? না, কখনোই না। আমরা একে অপরের ছায়া হয়ে পাশে ছিলাম, যখন রোদ ছিল, যখন ঝড়ও। বলে অলকানন্দা চোখ তুলে তাকালো দেয়ালের ছবিটার দিকে। ছবিতে তৈমুর দাঁড়িয়ে আছে, গাঢ় নীল স্যুটে, আত্মবিশ্বাসী ভঙ্গিতে, সম্মাননা হাতে। দেশের শীর্ষ শিল্পপতিদের একজন হিসেবে পেয়েছিল বর্ষসেরা সম্মাননা। মঞ্চে দাঁড়িয়েছে, আলোর নিচে মাইক হাতে নিয়ে সেদিন বলছিল, মানুষ সাধারণত সাকসেস দেখে, তার পেছনের মানুষটাকে নয়। আমি ভাগ্যবান, কারণ আমার পেছনে শুধু একজন স্ত্রী নয়, ছিল একজন সহযোদ্ধা, একজন বন্ধু। সে না থাকলে আমি হয়তো আজ এই মঞ্চে দাঁড়াতাম না। এই অ্যাওয়ার্ড যদি কারো প্রাপ্য হয়, তবে তা পুরোপুরি আমার স্ত্রী অলকানন্দার। আমি শুধু তার ছায়ায় হেঁটে এসেছি। রূপকথা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সেই ছবির দিকে। সে মা বাবার গল্প থেকে উপলব্ধি করলো, সম্পর্ক মানেই দুজনের একসঙ্গে সুখে থাকা না। সম্পর্ক মানে একজন ক্লান্ত হলে অন্যজন তার জন্য পথ ধরে বসে থাকা, একজন হারিয়ে গেলে আরেকজন আলো জ্বেলে তার জন্য অপেক্ষা করা। ভালোবাসা মানে যে পারে সে একটু বেশি ভালোবাসে। রূপকথা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল, রাগ অভিমান ভুলে আজই কাবেরের কাছে ফিরে যাবে। ধন্যবাদ গল্পটা শোনার জন্য। ছোট গল্প হলেও গল্পটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর আপনারা যদি পরবর্তীতে কোনো নতুন গল্প চান, তাহলেও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তা পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার।